আজকে 12 বছর আগের একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। এটা দীর্ঘদিন থেকে আমাকে একটু মনোকষ্ট দিচ্ছিল। আপনারা সবাই জানেন যে 5-6 মে ঢাকায় যে সমাবেশ হয়েছিল মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালে, ওই দিনটা আমরা যারা ঢাকা শহরে ছিলাম তাদের জন্য একটা বিভীষিকাময় দিন ছিল। একদিকে যারা সেখানে অংশ নিয়েছিল তারা বাইতুল মোকাররমে মসজিদে আগুন দিয়েছিল, পুরো মতিঝিল এলাকায় একটা হাঙ্গামা তৈরি হয়েছিল। আর রাতের দিকে যারা সেই হাঙ্গামা তৈরি করছে বা দাবি নিয়ে এসেছিল তাদের উপর যে এটা কি বলবো সাউন্ড গ্রেনেড, গুলি বা যেভাবে হোক যে ইয়ে করা হলো, যে জোর জবরদস্তি যেটা করা হলো, সেটার মাধ্যমে আবার তাদেরকে সরিয়ে দেওয়া হলো। একদিক থেকে নগরবাসী এক ধরনের স্বস্তি পেয়েছিল, অন্যদিক থেকে দেশের মধ্যে এত বড় ধরনের একটা আলেমদের একটা বড় সমাবেশে এইভাবে হাঙ্গামা করা এবং তাদের উপর অত্যাচার করা এবং যেভাবে তাদেরকে তাড়িয়ে দেওয়া, সেটার কতটা সঠিক ছিল এই নিয়ে আমাদের দীর্ঘদিন বিতর্ক ছিল। এই বিতর্কের সবচেয়ে বড় যেই বিষয়টা রয়ে গেছে সেটা হচ্ছে আসলে ওই দিন কত লোক মারা গিয়েছিল। একজন এক কথা বলছে। আমি যদি আপনাদের পুরো ইয়েটা দেখি, পরিসংখ্যান দেখাতে যাই, তাহলে আমরা দেখি যে প্রথমে এখানেই ছিল অধিকার নামে যে একটা অর্গানাইজেশন, মানবাধিকার সংগঠন, যেটা এখনকার উপদেষ্টা আদিলুর রহমান যে দায়িত্বে ছিলেন, তারা দিয়েছিল যে আপনার 61 জন মারা গিয়েছে সেদিন তারা বলেছিল। তারপর সরকারি হিসাব দিয়েছিল 11 জন, পরে এটা আবার 13 জন হয়েছে এবং তাদের হিসাবের মধ্যে পুলিশও ছিল এখানে, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও ছিল, সেটা ক্লিয়ার না কারা ছিল। এবং হিউম্যান রাইটস ওয়াচ তারা বলছে 25 থেকে 30 জন। আল জাজিরা তাদের রিপোর্ট করেছে, তারাও বলছে যে অনেকজন, কিন্তু আপনার নির্দিষ্ট করে তারাও সংখ্যাটা উল্লেখ করেনি। বাংলাদেশের পত্রিকাগুলো কেউ নির্দিষ্ট করে সংখ্যা উল্লেখ করেনি। সবচেয়ে নির্মম যে ঘটনা সেটা হচ্ছে যে অধিকার যে তালিকা দিল বা সেই তালিকায় কতটা সত্যতা আছে, সেই সত্যতাটা পত্রিকাগুলো কোনোদিন যাচাই করেনি। পত্রিকাগুলো যাচাই নিজেরা তো করেনি, নিজেদের উদ্যোগেও তারা একটা রিপোর্ট করেনি যে ঠিক আছে আজকে এই ঘটনায় কতজন মারা গিয়েছে আমরা নিজেদের উদ্যোগে সেটা বের করব, সেটা করা হয়নি, আজ পর্যন্ত করা হয়নি। অধিকার 2024-এ এসে, মানে গত বছর অগাস্টের দিকে তারা আবার এটা একটা তালিকা প্রকাশ করেছে। সেখানে আমার মনে হয় সেখানে তারা 57 জনের একটা তালিকা দিয়েছিল এবং 57 জনের তালিকার মধ্যে আমি নিজে ব্যক্তিগতভাবে, যেটা একটা ইনভেস্টিগেট বলবো না, খোঁজ নিতে পেরেছি, সেটা হচ্ছে আমার এলাকার চট্টগ্রামে মিরসরাইয়ের একজন মাওলানাও মারা গেছেন। উনি একজন শিক্ষক ছিলেন। তো ওই শিক্ষক সহ আমি এই অধিকারের তালিকাটা আজকেও দেখলাম, যেটা তারা প্রকাশ করেছে, সেখানে 57 জনের আছে। এখন কথা হচ্ছে যে এই 57 জন কি অধিকার যেটা দিয়েছিল আগে তারা প্রকাশ করে না, কিন্তু এইভাবে ডিটেলস তারা যে এখন প্রকাশ করলো সেটারই সত্যতা কোনো একটা পত্রিকা আজ পর্যন্ত নির্ণয় করতে পারেনি, কারণ এটা নিয়ে বিতর্ক রয়ে গেছে। এবং হেফাজতে ইসলাম তারা নিজেরা দাবি করছে যে 1000 খানেক লোক তাদের মারা গেছে। এবং সবচেয়ে আমি বলবো যে এখানে ব্যর্থতা হেফাজতে ইসলামের, তাদের যে 1000 খানেক লোক মারা গেছে, তাদের যে 57 জন লোক মারা গেছে, কিংবা 10 জন লোক মারা গেছে, 100 জন লোক মারছে, তাদের নিজেদের উদ্যোগে কোনো ইয়ে নাই, রিপোর্ট নাই। তারা বড় বড় বক্তৃতা দিচ্ছে, বুলি দিচ্ছে এবং এটা নিয়ে আন্দোলন করছে এবং এটা নিয়ে দীর্ঘদিন কথা বলে, কিন্তু তাদের নিজেদের উদ্যোগে কোনো ইয়ে নেই। কারণ তাদের কাছে তো এটা সবচেয়ে সহজ ছিল, এই মাদ্রাসার ছেলেগুলো এসেছিল, তাদের কাছে এই মাদ্রাসার হিসাব আছে, কোন মাদ্রাসায় কতজন ছিল, তাহলে সেটা খুব ইজি ছিল। বাংলাদেশে 1400 বা 14,000 যে কওমি মাদ্রাসা, সেখানকার ছেলেরা এসেছিল, সেই 14,000 কওমি মাদ্রাসার 15 লক্ষ স্টুডেন্ট যারা এই আন্দোলনকে সমর্থন করেছে, শিক্ষকরা সমর্থন করেছে, তাদের মধ্য থেকেও তো কেউ হবে। যাই হোক, তারা সেটা করেনি। কিন্তু একটা পজিটিভ দিক ছিল, এই ঘটনার পরে আমরা দেখছি যে আজ পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা আর এরা এই দাবিতে নিয়ে বড় ধরনের কোনো আন্দোলন হয়নি, বরং একটা মানে জাতির জন্য আমি বলবো যে একটা কল্যাণকর বিষয় ছিল। হেফাজতেরই একটা বড় অংশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার সংবর্ধনা দিয়েছেন এর 5 বছর পরে আপনার সরওয়ার্দী উদ্যানে এসে। তৎকালীন প্রধানমন্ত্রীকে তারা কওমি জননী উপাধি দিয়েছেন। তাদের এই উপাধি দেওয়ার ক্ষেত্রে ওনার একটা ভূমিকা ছিল, কারণ দীর্ঘদিন থেকে তারা যে শিক্ষা অর্জন করে এসেছিল সেটা বাংলাদেশি শিক্ষা ব্যবস্থার সাথে কোনো মিল নেই বলে তাদেরকে স্বীকৃতি ছিল না। তারা উচ্চশিক্ষিত হতো কিন্তু সেটাকে ইকুইভ্যালেন্ট ছিল না, তাদেরকে কোনো মর্যাদা দেওয়া হতো না। এখন তাদেরকে শেখ হাসিনা সেই মর্যাদাটা দিয়ে গেছে। তারা তাদের ওই শিক্ষা সার্টিফিকেট দিয়ে অন্য জায়গায় চাকরিও করতে পারে, যেটা সাধারণ শিক্ষিতদের সাথে মিল রেখে। বিশেষ করে তাদের মাস্টার্স সার্টিফিকেটটাকে অনেক মূল্যায়ন দেওয়া হয়েছে। তো আমার কথা হচ্ছে যে অধিকারের এরকম একটা রিপোর্ট দেওয়ার পর নিজের অধিকারের যে কর্তা ব্যক্তি, যিনি এই ঘটনার জন্য কয়েকদিন জেলও খাটলেন এবং এটার জন্য বিখ্যাত হয়ে গেলেন, এবং আমি মনে করি যে আজকে যে ওনার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্তির পেছনেও এটা বড় একটা কারণ হিসাবে কাজ করেছে। শেখ হাসিনার আমলে নির্যাতিত ব্যক্তি উনি। তো উনারই উচিত ছিল এটা নিয়ে বড় ধরনের একটা ইনভেস্টিগেশনে করা, সহযোগিতা করা এবং মিডিয়াকে আরো বেশি ইনভলভ করা। ওনারা সেটা করেন নাই। ওনারা একটা ভালো কাজ দাবি করেছেন, সেটা হচ্ছে যে সরকার তো বিভিন্ন ইনভেস্টিগেশন কমিটি করে এবং বিডিআর হত্যা থেকে আরো বহু কিছুই আপনার এগুলো পুনঃ তদন্ত হচ্ছে। এটার একটা জুডিশিয়াল তদন্ত আমাদের দরকার। এটা দরকার এই জন্যে যে জাতির কাছে এটা পরিষ্কার হওয়া দরকার ওই দিন আসলে কতজন লোক মারা গিয়েছিল। এখন আসেন তাদের দাবির প্রেক্ষিতে। তাদের 13 দফা দাবি দিয়েছিল। 13 দফা দাবি বিএনপি থেকে, জাতীয় পার্টি থেকে শুরু করে সবাই সমর্থন করেছে, জামাতে ইসলামে করেছে। যদিও জামাতে ইসলামের সাথে তাদের একটা আদর্শিক দ্বন্দ্ব রয়ে গেছে। তারা মনে করে যে মওদুদিবাদীরা, জামাতিরা এরা না, ইসলামের সঠিক ধারণা করে না এবং এদের সাথে তাদের বিরোধ রয়ে গেছে। কিন্তু এখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে মনে হচ্ছে যে দূরত্ব অনেক কমে এসেছে তাদের মধ্যে। তারা এখন ক্ষমতার ভাগিদার হতে চাচ্ছেন। যদিও তাদের এই ধরনের ধর্মীয় সংগঠন কতটা রাজনীতির সাথে ইনভলভ হবে এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তারা কিন্তু এখন গতকাল মানে হচ্ছে যে এটা 3 তারিখে তারা সরওয়ার্দী উদ্যানে আবার সেই সমাবেশ ডেকেছে। সেই সমাবেশ ডেকে তারা 3 মে তারিখে নারী সংস্কার কমিশনে যেই রিপোর্ট দিয়েছিল সেটার বিরোধিতা করেছে এবং সেটা প্রত্যাখ্যান করেছে, বাতিল করার দাবি জানিয়েছে। আর ওইদিকে তাদের যে হেফাজতের যে নানা ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল বিভিন্ন সময়, সে মামলাগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছেন। আমি মনে করি যে এটা একটা ফেয়ার দাবি তাদের হতে পারে। একটা ঘটনার প্রেক্ষিতে কিছু ঘটেছে, সেই ক্ষেত্রে মামলা, তাদের যদি কারো বিচার হওয়ার থাকে বিচার হোক, কিন্তু মামলাগুলো যাতে প্রত্যাহার মানে করা হয়। গণহারে যে মামলাগুলো হয়েছিল, আমি মনে করি যে 2-1টা মামলা চলতে পারে। যেমন বাইতুল মোকাররমে আসলে সেদিন কে আগুন দিয়েছিল, সেটার পেছনে যদি সরকার ইনভেস্টিগেট করতে পারে করুক। এই লোকগুলোকে কারা হত্যা করেছিল, কারা হত্যার নির্দেশ দিয়েছিল, সেগুলো করুক। কিন্তু গড়ে যে মামলা সব জায়গায়, সেগুলো প্রত্যাহার হওয়া উচিত, কারণ এটা এক ধরনের হয়রানি তাদেরকে। সো এই মামলাগুলো তাদের আমি দাবিটা সমর্থন করছি। মহিলাদের যে নারী বিষয়ক যে সংস্কার কমিশন, সেই কমিশনের রিপোর্ট সমালোচনা করতে গিয়ে তারা যে ভাষায় নারীদেরকে মানে উচ্চারণ করেছে, যে ভাষায় সম্বোধন করেছে, এগুলো তো সোশ্যাল মিডিয়া প্রকাশের যোগ্য না। কিন্তু তারা আলেম হয়ে তারা এগুলো করেছে, কিন্তু তারা হয়তো ক্ষোভ থেকে করেছে। যতই ক্ষোভ থাক, আমি মনে করি যে এভাবে বলা উচিত না। সেই দাবিগুলো নিয়ে তারা কথা বলতে পারে। সেই দাবিগুলোর সবকিছু যে প্রগতিশীলরাও সমর্থন করে তা না। এই সম্পদের হিসাব অর্ধেক বোনকে দিতে হবে, পতিতাদেরকে এই পেশা হিসাবে স্বীকৃতি দিতে পারে, এরকম বহু বিষয় আছে যেগুলো বাংলাদেশের সাধারণ ধর্মীয় দিক থেকেও সমর্থন করা যায় না, কালচারেও আমরা এগুলো সমর্থন করি না। তো তাহলে আমাদের এগুলো আলাপ আলোচনার মাধ্যমে এটা আমাদের ঠিক করতে হবে। মূলত দেখা যাচ্ছে যে আমাদের যে কমিটি যে রিপোর্ট দিয়েছে, কমিটি এত উন্নত রাষ্ট্রের চিন্তা করেছে যেটা বাংলাদেশ থেকে আরো 50 বছর এগিয়ে থাকার মতো। আর যে হেফাজতের যে দাবিগুলা, যে 13 দফার যে দাবি, সেগুলো হচ্ছে বাংলাদেশকে আরো 50 বছর পিছিয়ে দেওয়া। তো এই দাবি আর আমাদের সরকারের সংস্কার কমিশন, এটা পরস্পর বিরোধী।
তাহলে তাদেরকে এক টেবিলে বসাতে হবে, এগুলো কথা বলতে হবে কিভাবে কি করা যায়। সো আমি মনে করি যে এইটাকে কেন্দ্র করে দেশের মধ্যে নতুন করে গোলযোগের কোনো দরকার নাই। আর তাদেরকে যারা সমর্থন করছে, বিশেষ করে ইন্ধন দিচ্ছেও বলবো আমি তাদের নাম নিতে চাই না, কারণ এরা এখন যে বাংলাদেশে মব লিঞ্চিং হচ্ছে, মব জাস্টিস হচ্ছে, তাদের হোতা এক একজন। এই হোতা ব্যক্তিরা হেফাজত যখন শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করেছিল, তাদের দাবিগুলো আদায় করেছিল, ইমামদের বেতন বৃদ্ধির জন্য যে সংগ্রাম করেছিল, তখন কিন্তু এদেরকে নিকৃষ্ট ভাষায় গালাগালি করেছিল। আমার স্পষ্ট মনে আছে। এই 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 ব্যক্তিদের মধ্যে একজন ফরহাদ মাজার নয়াদিগন্ত পত্রিকায় কলাম লিখে হেফাজতকে নিন্দা করেছিল, মানে বেঈমান জাতীয় সম্বোধন করে, আরো খারাপ খারাপ কথা বলে। তো এখন এদের অনেকেই আবার এই হেফাজতের সঙ্গে জুড়েছে নতুন সরকার আমলে। তো তারা সেই যে 13 দফা হেফাজত দিয়েছিল, এদের 13 দফা এরা যারা এদের সঙ্গে মঞ্চে ওঠে তারা কয়জনে বিশ্বাস করে, এরা যে রাজনৈতিক দল বিশ্বাস করে, তাদের সঙ্গে এগুলা কতটা যায়। আমার মনে হয় সবকিছু নিয়ে আমাদের একটা বিবেক বুদ্ধি অনুযায়ী কাজ করতে হবে। আমরা সমাজে প্রগতিশীল দাবি করে আমরা এগিয়ে যাব, আর এত বড় একটা জনসংখ্যা, এত বড় একটা লোকজন, তাদেরকে আবার সাইডলাইনে রেখে যাব। আমি যেটা বললাম যে 14,000 আপনার শিক্ষা প্রতিষ্ঠানের 15 লক্ষ, এখন আরো বেশি হয়েছে। এই লোকগুলোকে আমরা মনে করবি যে মানে এরা অন্ধত্বের মধ্যে আছে। তো এই অন্ধ লোকগুলোকে পেছনে রেখে আমরা যদি এগিয়ে যাওয়াকে প্রগতিশীলতা মনে করি, আমি সেটা মনে করি না। আমি মনে করি যে সমাজে সবাইকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সমাজে নানা মত থাকবে, কিন্তু সেগুলো যাতে রাজপথে না যায়, সেগুলো যাতে সাংঘর্ষিক না হয়। 2013 সালে যে ঘটনা ঘটেছিল, যে রাজপথে যে সংঘাতের সৃষ্টি হয়েছিল, আমরা যদি আবারও এভাবে মানে হিংসাত্মক কর্মসূচিতে চলে যাই, আমরা যদি এভাবে নারীদেরকে হেনস্থা করার মন মানসিকতাকে পোষণ করি, আমাদের শিক্ষা, আমাদের ধর্মীয় মূল্যবোধ যদি সেটাই হয়, তাহলে এই জাতির কপালে তো অনেক দুঃখ আছে, আমাদের বলতে হবে। আমি সবাইকে বলবো যে আসুন আমরা সমন্বিতভাবে এই রাষ্ট্রকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেরকম চিন্তা করি। ধর্ম নিয়ে আমাদের শ্রদ্ধা থাকবে, ধর্ম আমরা পালন করব, কিন্তু সেটাকে আমরা রাষ্ট্রের উপরে চাপিয়ে দিয়ে যাতে বাড়াবাড়ি না করি। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ দেখছিলেন।